কিছু জায়গায় দেখলাম বিজেপির পতাকা আছে, কোন দেখবেন সমস্যা করবে না তৃণমূল। আইএসএফ এর যদি খামচিহ্ন দেখে ফেলে ওদের বুক চিনচিন হয়ে যাবে। কারণটা হচ্ছে, এটা আমি পয়েন্টে মানুষকে বোঝানোর চেষ্টা করি, ধর্মীয় উন্মাদনা দিয়ে আমি মানুষকে কোনোদিনের জন্য আমার দিকে টানিনি আর টানবো না। আজকে ইরানে খোঁজ নিয়ে দেখবেন গোমাংস সেই অর্থটা খায় না, আর ইসরায়েলে গোমাংস ছাড়া ওদের ডিনার আর লাঞ্চ কমপ্লিট হয় না, কিন্তু ফাদারল্যান্ড বানিয়ে দিয়েছে, মানে অন্ধভক্তির জন্য। ওই অন্ধভক্তি আমার লাগবে না। আর অন্ধভক্তরা তালি মারছে ইসরায়েলের নামে। আরে বোকারা জানে না ইতিহাস, অনেক ইতিহাস আছে ইরানের সাথে আমাদের। ইরান মুসলিম কান্ট্রি, এইসব নিয়ে আমার কোনো সেন্টিমেন্টের এখানে প্রশ্ন আসছে না। যখন কাশ্মীর ইস্যুতে টোটাল মিডল ইস্ট ভারতবর্ষে আমাদের দেশের বিপক্ষে যাচ্ছিল, সেই সময় একমাত্র কান্ট্রি ছিল ইরান। কাশ্মীর ইস্যুতে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের দেশকে সমর্থন করেছিল। ইরান আমাদের দেশকে সমর্থন করার পরে মিডল ইস্টের বাকি দেশগুলো আস্তে আস্তে কাশ্মীর ইস্যুতে আমাদের দেশের পাশে দাঁড়িয়েছিল। এটা ছোট্ট বিষয় নয়, কিন্তু ভুলে যাচ্ছি আমরা। পররাষ্ট্র নীতি আমাদের মোদিজির আমলে পুরো ধ্বংস করে দিয়েছে। ফলে এখন কি হচ্ছে, ডাক্তারকে যেও যদি বলা হয় ডাক্তার সাহেব গ্যাসের সমস্যা, ডাক্তার সাহেব নিজের বাড়ির সিলিন্ডারের কথা ভাবছে, গ্যাসের সিলিন্ডার যে আমারও সমস্যা। ফিরে আসি আবার, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে হই হই করলো, আপনারা সহজ সরল মানুষ, দিদি আমাদের জন্য কিছু করছে। কি করেছে দিদি আপনাদের জন্য? পশ্চিমবাংলা সরকার কি গিয়েছে সুপ্রিম কোর্টে? ভালো করে বুঝবেন আমি কি বলছি। মমতা ব্যানার্জি সে নিজে গিয়েছে সুপ্রিম কোর্টে, আর মমতা ব্যানার্জি যাওয়ার অনেক আগে আমি কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলাম। কারণ মমতা ব্যানার্জির কেসের ডায়েরি নাম্বার আর নওশাদ সিদ্দিকীর কেস নাম্বার দেখলেই বোঝা যাবে কি আগে পৌঁছেছে। আমার 2025, ওনার দেখবেন 2026। বুঝতে পারছেন তো? কিন্তু তখন লাফালাফি সব করছে। পশ্চিমবাংলা সরকারের হয়ে কেন যাচ্ছে না মামলা করতে? পশ্চিমবাংলা সরকার মামলা করা মানে 10.5 কোটি মানুষ মামলা করা। পশ্চিমবাংলা সরকার মামলা করা মানে একটা অঙ্গরাজ্য মামলা করা, ইউনিয়ন অফ স্টেট। ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেট, একটা ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল একটা ইউনিয়ন, সরি আপনার স্টেট আলাদা আলাদা, এই এত স্টেটের একটা কেন্দ্র সরকার, কিন্তু আলাদা আলাদা সব রাজ্যের আইন আছে। কিছু আইন কেন্দ্র রাজ্য একসাথে চলে, কিছু আইন কেন্দ্র শুধু চালায়, কিছু আইন রাজ্য চালায়। তাহলে পশ্চিমবাংলা সরকার যদি সুপ্রিম কোর্টে যেত, তাহলে আমাদের হয়তো এই দুর্দিন দেখতে হতো না। আমি বারবার কথা বলেছি, বিগত দিনে আমার বক্তব্য দেখবেন, আর তৃণমূলী পন্থীরা আমার বক্তব্যকে শুধু কাটিং করে করে ছাড়ে। আপনাকে বলবে আমাকে ভোটটা দাও, আমি ক্ষমতায় আসলে তোমার সব সমস্যার সমাধান করে দেবো। আজকে ডেট পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি বলুন ভাই? মমতা ব্যানার্জি। ক্ষমতাসীন দলের নাম কি? তৃণমূল কংগ্রেস। তাহলে আজকে যখন তুমি ক্ষমতায় আছো, এখন পর্যন্ত আমার তো ঠিক করতে পারছো না, কালকে যে তুমি ঠিক করবে দায়িত্বটা কে নেবে ভাই? কি বলছি বুঝতে পারছেন? এখন তো আমরা পশ্চিমবাংলা সরকার মানে সরকারের আন্ডারে আমরা, এখন তো তৃণমূল পরিচালিত সরকার চলছে। তোমার সরকার পরিচালনা হওয়ার পরেও জীবিত মানুষকে মৃত মানুষ হিসাবে ভোটে ডিলিট করা হলো কেন? এর জবাব তো তোমাকেই তো দিতে হবে। এর সমাধান করার জন্য তুমি কি করতে, তার জবাব তোমাকে দাও। ব্যক্তি মমতা ব্যানার্জি কি করছে আমার দেখার প্রয়োজন নাই।
ব্যক্তি মমতা ব্যানার্জি কোথায় গিয়ে লাভালাভি করছে দেখার দরকার নাই। পশ্চিমবাংলা সরকারের আন্ডারে আছি, ব্যক্তি মমতা ব্যানার্জির আন্ডারে আমরা নই। তাই পশ্চিমবাংলা সরকার কি করলো এই সমস্যার সমাধানের জন্য? এখানে যে 40% মানুষ অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে, এই অ্যাডজুডিকেশন যতক্ষণ না খুলছে ভোট ঘোষণা করা যাবে না। একবারও কি পশ্চিমবাংলা সরকারের প্রধানের মুখে পেয়েছেন? কি বলছি বুঝতে পারছেন আপনারা? আমাকে ডাক্তার মানা করেছে চিৎকার করতে, আমার শরীরটা খারাপ, গলার অবস্থা ভালো নয়, ওষুধ দিয়ে দিয়ে চলছে, কিন্তু আপনাদের বোঝাবার আমি চেষ্টা করছি। আমাদের একটা বক্তব্য ক্লিয়ার আছে, আগে সমাধান পরে নির্বাচন, এটা আমি বলছি তো। তাহলে আমি আপনাদের নজরে কিন্তু আমরা আবার তো বিজেপির দালাল, অনেকের নজরে আমরা বিজেপির দালাল। আপনাদেরও দোষ নাই, কেন বলুন তো? আপনাদেরও দোষ নাই। এমন সাজিয়ে গুজিয়ে পলিশ করে আপনার সামনে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, ভাবছেন সত্যি বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী। কিন্তু বিজেপির যে কটা আইন রাষ্ট্রের পক্ষে মুসলমানের বিপক্ষে করেছে, সব কটার বিরুদ্ধে এই নওশাদ সিদ্দিকী মামলা করেছে সুপ্রিম কোর্টে। বুঝতে পেরেছেন? মাদ্রাসা মসজিদ কবরস্থান এখন টিকে আছে কার জন্য? আপনার এমএলএ কে জিজ্ঞাসা করবেন, আপনার এমপি কে জিজ্ঞাসা করবেন। নওশাদ ভাই দেশে বলে গিয়েছে যে ভাঙড়ের বিধায়কের জন্য বা ভাঙড়ের বিধায়কের মতো গুটি কয়েক মানুষের জন্য আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তিটা এখনো বেঁচে আছে। এটা সত্যি কথা না মিথ্যা কথা? জিজ্ঞাসা করবেন। আমাদের মতো কিছু মানুষের করা মামলার জন্য এখন আপনার এই মসজিদটাতে আপনি নামাজ পড়তে পারছেন, ওয়াকফটা বেঁচে আছে। কিন্তু মামলাটা কার বিরুদ্ধে করেছি? আমি বিজেপির বিরুদ্ধে। আমি আবার নাকি বিজেপির দালাল। সিএ করে যখন দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল, সুপ্রিম কোর্টে মামলাতে এই নওশাদ সিদ্দিকী গিয়ে করেছিল, কোন মমতা ব্যানার্জি তার দলের লোক করেছিল? এবং এই এসআইআর নিয়েও মমতা ব্যানার্জির আগে মামলা নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য কোর্টে গিয়ে করেছিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি? তাই না? এই মুহূর্তে করণীয় কি? হাতটা তুলে রাখুন। আপনারা শুনতে ইচ্ছুক তো? আমাকে কেন লোন নিতে হচ্ছে? আমাকে লোন এই জন্যই নিতে হচ্ছে, আমি আর্থিকভাবে দুর্বল, তাই তো? আর্থিকভাবে স্বাবলম্বী আমি তখনই হতে পারবো যখন আমার হাতে কাজ থাকবে, কাজ আমি করব, কাজের যথাযথ মূল্যায়ন হবে, মূল্যায়ন হলে আমি মজুরি পাবো, তাহলে আমি আর্থিকভাবে আমার সচ্ছল হয়ে যাব। কিন্তু আজকে আমাদের কি কাজের মূল্যায়ন হচ্ছে? আপনি বিড়ি বানছেন 1000 বিড়ি, সরকারি রেট হচ্ছে 264 টাকা, আপনাকে 150 টাকা দেওয়া হচ্ছে, মূল্যায়ন হচ্ছে, শোষণ করা হচ্ছে। এই মহল্লার মসজিদ। আচ্ছা, এরপরে 2 মিনিট বলবো, অসুবিধা নাই তো কারো? আমি 2 থেকে 5 মিনিট টাইম নেবো, আবার শুরু করি। এই ঋণ মুক্ত যে ডিমান্ডটা রেখেছে আমি সহমত। আজকে আমাদের ঋণ নিতে হচ্ছে কেন? কাজের মূল্যায়ন হচ্ছে না, আর সরকার চাইছে না এরা গরিবি থেকে উদ্ধার হোক। সরকার সবসময় চাই তাদের আমরা মুখাপেক্ষী হয়ে থাকি। ওই 1500 দিচ্ছে, আপনারা ভাবুন 1500-এর দিকে নজর থাকবে না, 15,000 আপনার লাগবে। আপনি মেহনত করে 15,000 কম করে যাতে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আইএসএফ করবে। 1500-এ শুধু সীমাবদ্ধ নয়। আপনাদের বলি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সরকার চাইলে এই সমস্যার সমাধান করতে পারে, কিন্তু পশ্চিমবাংলা সরকার করবে না। বিগত 4 বছর ধরে কেরল সরকার চরম দরিদ্র সীমার নিচে যারা আছে তাদেরকে সার্ভে করেছে যে কত মানুষ কেরলে চরম দরিদ্র সীমার নিচে আছে। সার্ভে করে দেখছে কেরলে 54,000 মতো মানুষ চরম দরিদ্র সীমার নিচে আছে। তো সেই 54,000 মানুষকে মাস গেলে 10,000-20,000 টাকা কিন্তু হাতে ধরিয়ে দেয়নি ভাতা হিসাবে, তাদের হাতে কাজ দিয়েছে, তাদের পরিকাঠামো তৈরি করে দিয়েছে। একটাই প্রথম রাজ্য ভারতবর্ষের যে রাজ্যের চরম দরিদ্র সীমার নিচে কোনো আর মানুষ নাই। তাহলে সরকার চাইলে আপনাদেরকে ঋণে নিতে লাগবে না। কেন আপনি লোন করবেন? কিসের জন্য লোন করবেন? কারণ হচ্ছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য হচ্ছে,
অসুস্থ, বিরিয়ানি খাওয়ার জন্য তো নিশ্চিত হবে লোন করতে লাগে না, এই কারণে বইতে লোন হয়। কারণ আবাস যোজনার আপনি বাড়ি পাচ্ছেন, যদি বলেন পাকা বাড়ি করব, সরকার বলছে বাড়ি করে দিতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? যদি বলেন ভাইজান বাড়ি করার জন্য লোন নিয়েছি, কিসের জন্য ভাই? তোমার কাঁচা বাড়ি, সরকারের নিয়ম হচ্ছে যার কাঁচা বাড়ি মাথার উপরে ছাদ নেই তাকে পাকা বাড়ি দাও, পাকা ছাদ দাও। তাহলে এটা সরকার ফেলিও। ফলে আপনি ঋণ নিচ্ছেন, আপনি অসুস্থ, ট্রিটমেন্ট করতে হবে, বড় কোনো রোগ ধরা পড়েছে, লোন নিচ্ছেন। কেন রে ভাই, কেন আপনি লোন নেবেন? কারণ ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে রাজ্যের। রাজ্য সেটা করছে না বলে আপনাকে লোন নিতে, তাহলে আপনার লোন নেওয়ার পিছনে সরকার দায়ী। আর কি কি জন্য লোন নেন আপনারা বলেন? তাহলে চর্বি যাদের বেশি তারা ফাঁসবে। কি বলছি বুঝতে পেরেছেন? এই দুটো তো মেন কাজ। আর 3 নম্বর আমি একটু খালি খাওয়া দাওয়া হচ্ছে না। তাহলে আপনি যে মেহনতটা করছেন সেই মেহনতের মূল্যায়ন হচ্ছে না বলে আপনাকে লোন নিতে হচ্ছে। সরকার যদি চায় মাথার উপরে ছাদ দিয়ে দিল, বাড়ি করার জন্য লোন নিতে লাগলো না। অসুস্থ সুস্থ করে তুলবে কে? সরকারের দায়িত্ব। সেটা যদি হয় লোন নিতে লাগছে না, কিন্তু দুর্ভাগ্য ওটা তো করছেই না, উল্টে আপনাকে সরকারের মুখাপেক্ষী। চলুন, আগামী দিনে আরো ভয়ঙ্কর সময় আসছে। আজকে আপনাকে বিচারাধীন বলে রেখেছে, কালকে আপনাকে এনআরসি করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। যে নাগরিকত্ব না কাটতে পারে, সঠিক পন্থায় যদি আপনি ভারতীয় নাগরিক, আপনার পাশে দাঁড়াবার জন্য আপনার জনপ্রতিনিধি লাগবে। তো শুধু লড়াইটা মাঠে ময়দানে করলে হয় না, 3 জায়গায় লড়াই হয়। একটা মাঠে ময়দানে লড়াই, একটা আইন সভার মধ্যে লড়াই, একটা বিচার ব্যবস্থা যেখানে সেখানে লড়াই। একটা আইনি লড়াই, একটা আইন সভার মধ্যে লড়াই, একটা মাঠে ময়দানে লড়াই। মাঠে ময়দানে আমরা ভরে ফেলছি লোক দিয়ে, কিন্তু আইন সভার মধ্যে লড়াই আমরা নাই। আর আমাদের হচ্ছে এটাই দুর্বলতা, আমরা আইন সভার মধ্যে যাব না। যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় না গেলে তো আপনি দলিত, আপনার সাথে অন্যায় হবেই। আপনি সে জায়গায় না পৌঁছাতে পারলে আপনি মুসলমান, আপনার সাথে অন্যায় হবেই। যেটা হচ্ছে আপনি আদিবাসী, আপনাকে শোষণ করা হবে। তাই আমাদেরকে আমাদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি করতে হবে। কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান নয়, জনগণের জনপ্রতিনিধি আমরা তৈরি করব। যাই সবার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, মুসলমানের কথা বলবে, পিছিয়ে কথা বলবে, অন্যের বিরুদ্ধে কথা বলবে। যে ভাঙড়ের বিধায়ক আজকে আপনাদের দৃষ্টান্ত তৈরি করেছে, অনুরোধ করবো আগামী দিনে 10টা ভাঙড়ের মধ্যে জায়গার মতো বিধায়ক আপনি আইনসভার মধ্যে পাঠান। সরকার চাই করুক না কেন, তার নাকে দম করে রেখে দেবে। কি বলছি বুঝতে পেরেছে? একটা গিয়ে 293টার প্রতি ভারী হয়ে যাচ্ছে তো নাকি? এটা মানেন তো যে একটাই ঘুম ছুটিয়ে ফেলছে। যদি 10টা নওশাদ সিদ্দিকী আপনারা পাঠান কি হবে? বুঝতে পারছেন কি বলছি? অবাক হয়ে গেলেন, কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট বার হয়েছে পুলিশের। দলিত আদিবাসী কোটাতে নন আদিবাসীরা ঢুকে গিয়েছে। 100 জন সরকারি চাকরি করলে 6 জন আদিবাসী হবে রিজার্ভেশনে। ওই 6 জনের মধ্যে দেখুন 4 জন আদিবাসী নয়, আদিবাসী সেজে ঢুকে গিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু আদিবাসীদের উৎসব হলে মমতা ব্যানার্জি গিয়ে একটু নেচে দিল ওদের সাথে। আদিবাসীরা ভাবলো আরে বিশাল কিছু ব্যাপার হয়ে গেছে। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 100 জন সরকারি চাকরি করলে 10 জন গরিব মুসলমান চাকরি পাবে, কিন্তু এখন পাচ্ছেন? বলেন আপনারা কি বলছি বুঝতে পারছেন কেমন কথা? ভাই আমার, দুটো ইফতার পার্টি দিয়ে দিলে, মাহফিল করে দিলে কোনো জাতের উন্নতি হয় না। 15 কোটি টাকা ধামসা বদল আদিবাসীদেরকে দিয়ে দিলে, ধামসা বদল মানে বুঝতে পারছেন আদিবাসী ভাইরা যেটা বাজায়, কোনো জাতের উন্নয়ন হয় না। দলিত ভাইদেরকে আমি দলিত প্রেমী বলে দিলে দলিত ভাইদের উন্নয়ন হয় না। 22% সংরক্ষণ আছে দলিত ভাইদের জন্য।
100 জন সরকারি কর্মচারীর মধ্যে 22 জন দলিত হিন্দু সমাজের মানুষ পাবে। সেখানে খোঁজ নিয়ে দেখো 10টা হয়তো অরিজিনাল দলিত পায়, 12টা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দলিত সেজে করছে। ওটাকে বন্ধ করবেন কি করে? এখানে চিৎকার করলে বন্ধ হবে না ভাই, এখানে চিৎকার করতে হবে আইন সভার মধ্যে, যেখানে আইন তৈরি হচ্ছে সেই আইনটাকে সেখানে আমরা পরিবর্তন করতে হবে। মাথায় আসছে কি বলছি? যা সমস্যা হচ্ছে সমাধানের জায়গা হচ্ছে আইনসভা, আর আমরা সব জায়গায় থাকবো, আইনসভায় যাব না। আমি বক্তব্য শেষ করছি। একটা দারুণ একটা বিষয়টা দেখলাম, কার্জ মুক্ত ভারত অর্গানাইজেশনে যারা আছেন কয়েকজন আমাদের এখানে এসেছেন, তারা আমাদের সাথে যোগ দেবেন। তারা ঋণ মুক্ত ভারত চাই, ঋণ মুক্ত বাংলা করতে চাই। বাস্তব কথা, আমি আপনাদের এইটুকু বলে ছেড়ে দেবো এই কথাটাই। এই যে দারুণ ঋণ মুক্ত, অনেকে এখানে আজ হয়তো থাকতে পারে মাইক্রো লোন নিচ্ছেন না। আমি আপনাদের বলবো, আমি একটা ধর্মীয় আমি কথা বলি না স্টেজ থেকে, কিন্তু এটা শুধুমাত্র যারা মুসলিম ধর্মের অনুসারী তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা। এখানে অন্য ধর্মের মানুষ আছে, আমি অনুরোধ করবো এটা আপনারা ধর্মীয় ভাবে বলছি, এটা আপনারা মানে শুনতে পারেন, কিন্তু ভাববেন না যে ভাইজান ধর্ম প্রচার করছে নাকি স্টেজ থেকে। ইসলাম ধর্মে সুদে লোন নেওয়াকে অবৈধ বলা হয়েছে, হারাম বলা হয়েছে। কারণ জানেন, সুদ নিয়ে কেউ শান্তিতে আজ পর্যন্ত আছে বলতে পারবো না। সুদের উপরে সুদ হচ্ছে। আমার কাছে অনেকে এসেছে, ভাইজান কিছু সহযোগিতা করেন। কেন রে, কি হয়েছে তোমার? ওই 25,000 30,000 50,000 টাকা লোন নিয়েছিলাম, শুধতে পারিনি, আমার বাড়িতে এসে গালাগালি করছে। আমি সিধে চলে যাবো বাড়ি। তুমি হারাম কাজ করবে, অবৈধ কাজ করবে, তোমাকে আমি করব? তোমার বাড়ির ছেলে মেয়েটা দাও, আমি পড়ার ব্যবস্থা করবো, কিন্তু আমি 25,000 নিচ্ছি কি 50,000, আমি 1 পয়সা তোমাকে সহযোগিতা করবো না ভাই। পড়ার ব্যবস্থা আমি করে দেবো, দায়িত্ব নেই। কিন্তু কথা হচ্ছে, আপনারা বলুন, এই যে দাবিটা তুলেছে ঋণ মুক্ত ভারত, ঋণ মুক্ত বাংলা, আমি সহমত আপনাদের সাথে, আপনাদের সাথে সহমত। আমাকে আওয়াজ তুলতে হবে, কেন আমাকে আজকে ঋণ করতে হচ্ছে? আচ্ছা যাকে এটা বলি শেষ করে দেবো। শুনতে ইচ্ছুক তো? যারা শুনতে ইচ্ছুক হাত তুলো। অনুরোধ আপনাদের কাছে এটাই, যদি এই দুঃস্বপ্ন আপনাদের কাছে, একটা যারা মুসলিম সম্প্রদায়ের আছে ধর্মীয় ভাবে এটা অবৈধ, সে কাজটা করার জন্য, অবৈধটাকে আপনারা বৈধ করার জন্য আজকে সংসারে অশান্তি, কে সুসাইড করে নিচ্ছে, আত্মহত্যা করে নিচ্ছে লোনের চাপে। ও কাজও করবেন না, আমি অনুরোধ করছি, ওটা অবৈধ কাজ। আবার কত খারাপই এসে যাচ্ছে, অশান্তি লেগে যাচ্ছে সংসারের মধ্যে। স্ত্রীর হাতে তো শ্বশুর বাড়ি বা নিজেই তৈরি করে দিয়েছিলেন একটা সোনার গহনা, আজকে লোন মিটাতে গিয়ে সেটাও বন্ধক দিয়ে দিতে হচ্ছে বা বিক্রি করে দিচ্ছেন, সংসারে অশান্তি লেগে যাচ্ছে। এর থেকে আপনারা পরহেজ থাকুন, এর থেকে আপনারা দূরে থাকুন। আর এই সমস্যা চিরতরের জন্য যদি আপনারা সমস্যা থেকে কাটিয়ে উঠতে চান, তাহলে এই নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলকে পরাস্ত করুন, খামচিহ্নের হাতকে শক্ত করুন, খামচিহ্নকে সরকারের আসনে বসান। আমি বলছি না আপনাদের হাতে নগদ মাস গেলে আমি 10,000 করে দিয়ে দেবো, ও আমি দিতে পারবো না, কিন্তু আপনাদের হাতে কাজের ব্যবস্থা করে দেবো, যে কাজের মাধ্যমে মাস গেলে 15, 20, 20, 30 যার যেমন কোয়ালিটি আছে ইনকাম করবে। একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি কাজের। আপনাদের ভগবান গোলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, সারা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বেশি পেঁয়াজ কোথা চাষ হয় জানেন? আপনাদের জেলাতে। কিন্তু আপনারা দাম পান না। যে পেঁয়াজটা আমি অনেক সময় 80 টাকা কিলো কিনি, সেটা আপনি 8 টাকায় বিক্রি করেন। কারণ কি? রিজার্ভার নাই, প্রিজার্ভ করে রাখার জায়গা নাই, স্টোর নাই আপনাদের কাছে। ফলে আপনাদের বলে পেঁয়াজ পচে যাবে, আপনি ভাবছেন যা আছে তাই বলে বিক্রি করতে। আর আজকে যদি আপনি মাল্টিপারপাস স্টোরেজ প্রতিটা 3-4টে বিধানসভাকে নিয়ে ক্লাস্টারাইজ করে দিই, তাহলে কৃষকরা কি বলবে? যাও কেটে বড়, আমার মাল আমি স্টোরে রাখবো, যখন দাম উঠবে আমি তখন বিক্রি করবো। একটা করে দিলাম ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবাংলা সরকারের কৃষি ডিপার্টমেন্টের আর একটা ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচারাল মার্কেটিং। এই ফলের দামটা কত হবে, পেঁয়াজটা কত টাকায় বিক্রি করবে, আলুটা কত টাকায় বিক্রি করবে, ধানের মন কত হবে, এটা ডিসাইড করে কে? একটা মন্ত্রী আছে, 1.5 লক্ষ টাকা মাইনে। সেই মন্ত্রীটার কাজ হচ্ছে না ঠিক করা। আপনারা যদি ওই মন্ত্রী পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তখন আপনার কি বলে, কৃষককে আর পেঁয়াজ স্টোরে রাখতে লাগবে না, বলি দেওয়া হবে। পেঁয়াজ কিনতে গেলে কৃষকের কাছে এই কম না, এর থেকে কমে দেওয়া যাবে না, কিনা যাবে না। বুঝতে পারছেন কি বলছি?
এক নম্বর কথা। এইভাবে আপনাদের হাতে টাকার ব্যবস্থা হবে। দ্বিতীয় হচ্ছে এখানে লিচু আম মুর্শিদাবাদের বিখ্যাত, মালদার আম বিখ্যাত, কিন্তু মুর্শিদাবাদেও প্রচুর, মুর্শিদাবাদও প্রচুর পরিমাণে মুর্শিদাবাদও প্রচুর পরিমাণে আমার লিচুর ফলন হয়, মুর্শিদাবাদেও হয় প্রচুর আমার লিচু। তো আপনি বলেন যদি আজকে আমরা মাজার প্লাজা খাই তো জ্যাম জেলি, বাচ্চারা স্কুলে গেলে রুটির সাথে একটু জ্যাম লাগিয়ে দিলাম, বা আমরা বাড়িতে খেলাম, খাই তো নাকি? ওটা কোথাকার প্রোডাক্ট? আমরা পশ্চিমবাংলা সরকারের লোগো দিয়ে যদি প্রোডাক্টটা তৈরি করি মুর্শিদাবাদে, একটা ইন্ডাস্ট্রি তৈরির জন্য যে কটা বৈশিষ্ট্য লাগে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কাঁচা মানের যোগান, দ্বিতীয় হচ্ছে কি শ্রমিক, 3 নম্বর যোগাযোগ ব্যবস্থা, পাশি নদী, হাইওয়ে। তাহলে এখানকার ইন্ডাস্ট্রি হবে, এখানকার লিচু দিয়ে আম দিয়ে জ্যাম জেলি হবে, মাজা টাজা আমরা খাই তো নাকি? সারা পশ্চিম বাংলায় বিক্রি হবে, পশ্চিম বাংলার বাইরে যাবে। তাহলে মুর্শিদাবাদের ছেলেরা যেটা এখানে শ্রম দিয়ে সারা দিনে 300 টাকা ইনকাম করতে পারে না, সেটা আমরা মিনিমাম ওয়েজেসও আমরা বাড়াবো। স্কিল লেবারদের তাদের মাইনে বাড়বে, মাস গেলে অন্তত তারা 15 থেকে 20 হাজার টাকা কাজ করতে পারবে, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে। এই ধরনের প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জায়গা আছে, মুর্শিদাবাদের কথাই বলছি, সেইগুলো তৈরি হবে যদি আপনারা সাথ দেন। না সাথ দিলে আমি এই বলেই যাব, অন্তত বললে যদি সরকার এটাকে অ্যাডাপ্ট করে, তাহলে সরকার যদি অ্যাডাপ্ট করে তাহলে ভালো কথা, আর না হলে বললাম শুরুতেই কি বলুন তো, ভগবান গোলার তেঁতুল তলায় আমার সম্পর্কিত মামা বাড়ি আছে, ওই আসতে হবে বারবার ভগবান গোলার মানুষের কাছে, ওই সম্পর্কের টানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন আসছে, শেষ করার পূর্বে আবারও বলছি যে আপনারা চোখ কান খুলে ভোট